আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন, নিরাপদে আছেন। আজকের আলোচনার বিষয় একটু স্পর্শকাতর। এরই মধ্যে আপনারা গণমাধ্যমের কল্যাণে জেনেছেন যে সাবেক একজন সচিব অন্তর্বর্তী সরকারের ৮ জন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির সীমাহীন অভিযোগ এনেছেন এবং তিনি হলফ করে বলেছেন এসব উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অকাট্য প্রমাণ তার কাছে রয়েছে। তার এই বলিষ্ঠ বক্তব্যের পরও আমরা দেশের স্বাধীন দুর্নীতি দমন কমিশনের তরফ থেকে কোনো ধরনের উদ্যোগ এখন পর্যন্ত লক্ষ্য করিনি। তার এই বক্তব্যের পর দুর্নীতি দমন কমিশনের কি করা উচিত ছিল? দুর্নীতি দমন কমিশনের উচিত ছিল স্বতঃপ্রণোদিত হয়ে এই দুর্নীতির বিষয়ে অনুসন্ধান চালু করা, কিংবা অভিযোগকারী যিনি তাকে ডেকে তার কাছে যে কি ধরনের অকাট্য তথ্য প্রমাণ রয়েছে সেগুলো চেয়ে নিয়ে ব্যবস্থা নেওয়া। এখন পর্যন্ত দুদকের পক্ষ থেকে এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে এসব বিষয় নিয়ে আলোচনায় আপনাদের সঙ্গে আছি আমি মাহবুব আলম লাবলু। পুরো ভিডিও জুড়ে আপনারাও আমার সঙ্গে থাকবেন। সব সময় আমরা যেটি দেখেছি, দুদক শুধু ছোটোখাটো পুঁটি ট্যাংরা মাছ ধরতে পারে, রুই কাতলাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। কিংবা এমনভাবে যদি বলি যে দুদক সবসময় ক্ষমতার পূজারী, ক্ষমতার বাইরে যারা থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অগ্রণী ভূমিকা পালন করে, আর যারা ক্ষমতাসীন তাদের বিরুদ্ধে দুদক কোনো ব্যবস্থা নেয় না, চোখে কালো কাপড় এঁটে থাকে। আর এ কারণেই স্বাধীন এই সংস্থার বিরুদ্ধে যে আস্থার সংকট সৃষ্টি হয়েছে মানুষের, তার প্রতিফলন ঘটেছে বগুড়ায় গণশুনানিতে গিয়ে। বগুড়ায় গণশুনানির সময় বিক্ষুব্ধ একজন মৎস্য চাষী দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছে। এটি অত্যন্ত নিন্দনীয় এবং দুদকের জন্য খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। আপনারা এরই মধ্যে জেনেছেন ৩ দিন আগে অফিসার্স ক্লাবে জুলাই বিপ্লবের এই বর্ষপূর্তি নিয়ে একটি আয়োজিত অনুষ্ঠানে সাবেক সচিব ABM আব্দুস সাত্তার, যিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তার PS-এর দায়িত্ব পালন করেছেন, তার মানে তিনি অত্যন্ত দায়িত্বশীল একজন মানুষ। আর তিনি যখন প্রকাশ্যে অনুষ্ঠানে অভিযোগ করেন যে জুলাই বিপ্লবের এই রক্তের উপর দাঁড়িয়ে যেসব মানুষ আজকে চেয়ারে বসেছেন, যারা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন, এরকম ৮ জনের বিরুদ্ধে দুর্নীতির অকাট্য প্রমাণ তার কাছে রয়েছে। এটি ভয়াবহ অভিযোগ, নজিরবিহীন অভিযোগ। অন্তর্বর্তী সরকারের ৮ জন উপদেষ্টার বিরুদ্ধে প্রকাশ্যে এ ধরনের একটি অভিযোগ করার পর আমাদের দেশের স্বাধীন দুর্নীতি দমন কমিশন এখনো চুপ। তারা মুখে এঁটেছে কুলুপ, চোখে বেঁধেছে কালো কাপড়। অবস্থা দৃষ্টে তাই মনে হচ্ছে, কারণ এখন পর্যন্ত দুদকের তরফ থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। তার এই বক্তব্যের পর, যেহেতু তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি, তার এই অভিযোগের পর দুদকের উচিত ছিল এই ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে তাদের বিরুদ্ধে অনুসন্ধান কমিটি গঠন করা, কিংবা এই সচিব যিনি সাবেক সচিব তাকে ডেকে তার কাছে আসলে কি ধরনের অকাট্য তথ্য প্রমাণ রয়েছে সেগুলো চাওয়া, যে আপনার এই অভিযোগগুলো পেলে, এই তথ্য প্রমাণগুলো দিলে আমরা এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া শুরু করব। কিন্তু দুদক এখন পর্যন্ত সে ধরনের কোনো ব্যবস্থা নেয়নি। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এরই মধ্যে প্রেস নোট দেওয়া হয়েছে। তারা বলা হয়েছে এ ধরনের অভিযোগ আসলে সত্য নয়। যতই সরকারের তরফ থেকে বলা হোক এ ধরনের অভিযোগ সত্য নয়, কিন্তু আমরা গণমাধ্যম কর্মী হিসাবে কিন্তু বিভিন্ন সময়ে আমাদের কাছে এ ধরনের অভিযোগ আসছে যে বিভিন্ন মন্ত্রণালয়ে উপদেষ্টা এবং তার স্বজনদের বিরুদ্ধে দুর্নীতির
অভিযোগ নিয়ে কখনো কখনো তোলপাড়ও চলছে। সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার কিন্তু দুজন উপদেষ্টার নাম সুনির্দিষ্ট করেও বলেছেন। আপনারা জানেন যে স্থানীয় সরকার উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টা এই দুইজনের দুর্নীতির বিষয়ে তিনি সবচেয়ে বেশি ফোকাস করেছেন তার বক্তব্যে। এরই মধ্যে আমরা দুদকের যে উদ্যোগ সেখানেও দেখতে পেয়েছি যে এই দুই উপদেষ্টার একজন এপিএস এবং একজন পিওর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করেছে। আমরা দেখতে পেয়েছি যে পতিত সরকারের যে ফ্যাসিস্ট মন্ত্রী এমপিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। খুব স্বল্প সময়ের মধ্যেই তাদের অনুসন্ধান শেষ করে মামলাও দায়ের করা হয়েছে। প্রায় সমসাময়িক সময়ে এই স্বাস্থ্য উপদেষ্টা এবং স্থানীয় সরকার উপদেষ্টার এপিএস এবং পিওর বিরুদ্ধে যে অনুসন্ধান শুরু করা হয়েছে সেটি আর এগুচ্ছে বলে মনে হচ্ছে না, কারণ এখন পর্যন্ত দুদকের তরফ থেকে সুনির্দিষ্ট করে তাদের বিরুদ্ধে মামলা করা হয়নি। এতেই স্পষ্ট প্রতীয়মান হচ্ছে যে যারা ক্ষমতাসীন থাকে তাদের ব্যাপারে খুব ধীর গতিতে আগায় দুদক। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই সাবেক সচিবের যে অভিযোগ এটি খণ্ডানো খুব মুশকিল এ কারণেই, কারণ একজন উপদেষ্টার এপিএস কিংবা পিও যদি দুর্নীতি করে, একজন উপদেষ্টার এপিএসের ব্যাংক হিসেবে যদি 200 কোটি টাকা পাওয়া যায়, সেখানে এই উপদেষ্টার কি কোনো ধরনের যোগসাজশ থাকে না? তার কনসার্নের বাইরে গিয়ে একজন এপিএস কিভাবে দুর্নীতির মাধ্যমে এত অল্প সময়ে এত টাকা হাতিয়ে নিতে পারে? এই বিষয়গুলোই তদন্ত করা দরকার দুদকের। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুদক এ ব্যাপারে একদমই নীরব ভূমিকা পালন করছে। দুদক এ ব্যাপারে আগ্রহও দেখাচ্ছে না। যে যখন ক্ষমতায় থেকেছে দুদক তাদের তোষণ করেছে এবং বিরোধী মত দমনে দুদক হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়েছে। এখনো আমরা প্রায় তার খুব বেশি বিকল্প দেখছি না, কারণ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় নেওয়ার পর বিশেষ করে 5 আগস্টের এই যে বিশাল এক গণ অভ্যুত্থানের মাধ্যমে পতিত সরকারের পতনের পর দুদক যেভাবে তড়িৎ গতিতে সাবেক এমপি, মন্ত্রী এবং আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের বড় নেতাকর্মীদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে এবং মামলা দায়ের করেছে, সেই তুলনায় বর্তমানে কর্মরত সরকারি আমলা এবং বিভিন্ন দপ্তর অধিদপ্তরের গুরুত্বপূর্ণ যারা সরকারি কর্মকর্তা রয়েছে তাদের বিরুদ্ধে খুব বেশি ব্যবস্থা নিতে আমরা দেখছি না। তারা সাবেক যারা আমলা ছিল এবং বিভিন্ন দপ্তর অধিদপ্তরের কর্মকর্তা ছিল তাদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে অভিযান শুরু করেছে, অনুসন্ধান করছে, মামলা করছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আবার তাহলে সেই কথাটিই বলতে হয় যে দুদক সবসময় ক্ষমতার তোষণ করে এবং ক্ষমতার বাইরে যারা থাকে তাদের বিরুদ্ধে লোক দেখানো কাজ করে বাহবা নেওয়ার চেষ্টা করে। এবার যদি একটু ফিরে আসি যে এই যে 8 উপদেষ্টার বিরুদ্ধে যে দুর্নীতির সীমাহীন অভিযোগ তুলেছেন সাবেক সচিব, এই ব্যাপারে আসলে দুদক কি করবে? বিভিন্ন মহল থেকে কিন্তু এরই মধ্যে কথা উঠেছে যে দুদক কেন এদের বিরুদ্ধে অনুসন্ধান করার উদ্যোগ নিচ্ছে না। হ্যাঁ, দুদক কিন্তু এখন চাইলেই শতপ্রণীত হয়ে, যেহেতু একটি স্পর্শকাতর এ ধরনের অভিযোগ উঠেছে, শুধু এ ধরনের অভিযোগই নয়, বিভিন্ন সময় বিভিন্নভাবে গণমাধ্যমেও বিভিন্ন দুর্নীতির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হচ্ছে। সেই সংবাদ আমলে নিয়েও দুদক চাইলে কার্যকর উদ্যোগ নিতে পারে। এই যেমন গত রাতেও একজন ভুক্তভোগী আমার কাছে এসে বললেন যে তিনি একটি সরকারি দপ্তরের টেন্ডারে অংশগ্রহণ করেছেন। তার প্রতিষ্ঠান সরকারি সব ধরনের নিয়ম মেনে টেন্ডারে অংশগ্রহণ করার পর
তিনি সর্বনিম্ন দরদাতা হিসাবে বিবেচিত হয়েছেন। কিন্তু এখন তাকে কার্যাদেশ দেওয়া হচ্ছে না। প্রায় কোটি টাকা এই কাজের টেন্ডার একজন পছন্দের ঠিকাদারকে পাইয়ে দেওয়ার জন্য ওই মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন তার ছেলে নানাভাবে চাপ প্রয়োগ করছেন। তো এ ধরনের অভিযোগ আমরা আরও পাই আরেকজন উপদেষ্টার স্বামী, যিনি তার দপ্তর, অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের স্ত্রী যিনি যেখানে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন সেখানে তিনি নানাভাবে হস্তক্ষেপ করছেন বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ শোনা যাচ্ছে। এই যে বিষয়গুলো, এমনকি এমন অভিযোগও এর মধ্যে উঠেছে যে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা বিদেশি নাগরিক, উপদেষ্টা পদমর্যাদার একাধিক ব্যক্তি বিদেশি নাগরিক। তাদের এখানে যে অর্থকড়ি তারা রোজগার করছে সেগুলো বাইরে তারা পাচার করছেন এমন অভিযোগও পাওয়া যাচ্ছে। তো এই অভিযোগগুলোর সূত্র ধরে যদি দুদক কিংবা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তদন্তের উদ্যোগ নেয় তাহলে হয়তোবা থলের বিড়াল বেরিয়ে আসতেও পারে। দুদকের সেই রাইটস তো আছে। সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে, আর সত্যতা না পেলে তাদের বিরুদ্ধে অভিযোগ পরিসমাপ্তি করা হবে। দুদক আইনে যেটি করা হয় সেটিই করা হবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে দুদক সেই পথে কোনো ধরনের কোনো আগ্রহ দেখাচ্ছে না। হয়তোবা যখন নির্বাচন হবে, নির্বাচনের পর কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে, তখন হয়তো আবার দুদক আজকে যারা দায়িত্ব পালন করছে, আজকে যারা দুর্দণ্ড প্রতাপে ক্ষমতা বসে আছে এবং দেশ চালাচ্ছেন, তাদের দুর্নীতি খতিয়ে দেখার জন্য ব্যাপক আগ্রহ দেখাবে। সেটাই যদি হয় তাহলে দুদকের কাজ নিয়ে মানুষের মধ্যে যে আস্থার সংকট তৈরি হয়েছে সেই আস্থার সংকট কখনো দূর হবে না। দুদক সম্পর্কে মানুষের ইতিবাচক ধারণা নিয়ে আসতে অবশ্যই তাদেরকে স্বাধীনভাবে এইসব রাঘব বোয়ালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উদ্যোগী হতে হবে। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আবার কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। দেশপ্রেম জাগ্রত হোক।